আসলে এখানে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর। এখন মাইক্রোপ্রসেসর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, সখীপুর আবাসিক মহিলা কলেজ। আমি আলোচনা করছিলাম আইসিটি বিষয়ক অনার্স প্রথম বর্ষের জন্য নতুন সিলেবাস, নতুন বই আইসিটি। এই বিষয়ের দুটি চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। প্রথমত আমি আলোচনা শুরু করেছি অনার্স প্রথম বর্ষের আইসিটি ইউনিট 2। এই ইউনিট 2 এর আজকে আমার দ্বিতীয় লেকচার। তো আশা করছি আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব তোমাদের সকলের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। যে এই আলোচনার শেষে তোমাদের এই অংশের সকল প্রশ্নের উত্তর, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তরগুলো এই অংশের শেষে তোমরা পাবে। তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে, এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা নিয়েই তোমাদের সাথে প্রথমে পরিচিত হচ্ছি। তো এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটি দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে, আসলে এটি কি? তো আসলে এখানে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর। এখন মাইক্রোপ্রসেসর শব্দটা শুনে হয়তো বা অনেকেই ভীত হয়ে গেছো, কিন্তু এটা ভীত হওয়ার কিছু নেই। একদম সহজ এবং সরল, যা তুমি সহজেই বুঝতে পারবে। মূলত আমরা যে কাজগুলো করি কম্পিউটার এবং মোবাইলে, সবগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে এই মাইক্রোপ্রসেসর। কিভাবে করে সেই প্রসঙ্গগুলো আমরা আজকে একটি একটি করে পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। এই প্রসেসরই হচ্ছে কম্পিউটারের প্রাণ, যাকে আমরা বলি সিপিইউ, মানে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। তো এখন আমি দেখাচ্ছি, আমার আলোচনার বিষয়বস্তু ছিল ইউনিট 2 দ্বিতীয় লেকচারে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয় মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসরের বেশ কিছু বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে যে জিনিসটি তোমাদের জানা দরকার তা হলো র্যাম এবং রম। র্যামটা কি সেটাকে জেনে নাও। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ এটা হচ্ছে স্থায়ী স্মৃতি সংরক্ষক। রম হচ্ছে রিড অনলি মেমোরি, অর্থাৎ যা শুধুমাত্র অস্থায়ী স্মৃতি নিয়ে আসে, সেটা সংরক্ষিত স্মৃতি নয়। এখন এখানে যে বিষয়টি আমরা দেখাচ্ছি চিত্রের মাধ্যমে, এখানে মেমোরি, র্যাম অথবা ইনপুট ডিভাইস হতে প্রদত্ত ইনপুট ডেটা, এটা যাচ্ছে হচ্ছে প্রসেসরে, মাইক্রোপ্রসেসরে। এই মাইক্রোপ্রসেসর কি করছে? মাইক্রোপ্রসেসর মেমোরি অথবা ইনপুট ডিভাইস থেকে ইনপুট ডাটা নেয় এবং প্রোগ্রাম মেমোরিতে সংরক্ষিত থাকা ব্যবহারকারী নির্দেশনাবলী বা ইনস্ট্রাকশন অনুযায়ী ডেটাকে গাণিতিক বা লজিক্যাল বিশ্লেষণ করে। এটা কিন্তু শুধু র্যাম থেকে নেয় না, রম থেকেও নেয়। র্যাম থেকে যেটা থাকে, র্যামে যেটা থাকে সেটা হচ্ছে স্থায়ী ডাটা, আর রমে যেটা থাকে সেটা হচ্ছে অস্থায়ী ডাটা। এই দুইটা ডাটাই কিন্তু সে নেয় এবং সেগুলো নিয়ে সে প্রসেস করে আউটপুট আকারে প্রদান করে। আমরা যে মনিটরে দেখি সেখানে যে ব্যবহারকারী যে ডাটাগুলো পায় সেটা মূলত র্যাম, রম বা অন্যান্য ইনপুট থেকে প্রাপ্ত ডাটাগুলো এই মাইক্রোপ্রসেসর প্রসেস করে স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করে। এটা তার কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমরা আলোচনা করব একটু একটু করে। প্রথমেই মাইক্রোপ্রসেসরের পরিচিতিটা আলোচনা করার চেষ্টা করছি। মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চল বা প্রক্রিয়াকরণ অংশ। আমরা প্রথমেই বলেছি এটাকে আমরা সিপিইউ বলতে পারি, অর্থাৎ কন্ট্রোল প্রসেসিং ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ যেটা। এখন এটি বিএলএসআই প্রযুক্তি দিয়ে তৈরি। এই মাইক্রোপ্রসেসর যে বিষয়টি, এটি একটি ছোট্ট একটি যন্ত্র, মূলত ইলেকট্রিক্যাল যন্ত্র। এই যন্ত্রটি তৈরি হয়েছে ভিএলএসআই প্রযুক্তি দ্বারা।
এখানে একটি কথা না বললেই নয়, আমরা সাধারণত এই মাইক্রোপ্রসেসর ব্যবহার করি শুধুমাত্র কম্পিউটারে তা নয়, মোবাইলেও কিন্তু আমাদের মাইক্রোপ্রসেসর আছে। সেই মাইক্রোপ্রসেসরগুলো বিভিন্ন কোম্পানির হতে পারে। সাধারণত আমরা কম্পিউটারের সাথে যে পরিচিত কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে ইন্টেল। ইন্টেলই প্রথম এই মাইক্রোপ্রসেসর তৈরি করে। তো এখানে কিছু একটা সিরিজের কথা বলা আছে, এই সিরিজটা একটা দেখো, উল্লেখযোগ্য সিরিজ 80286, 80386, 80486, পেন্টিয়াম 1 থেকে 4, তারপর হচ্ছে ডুয়েল। এখন এইখানে আমি যে কথাটা বলেছি সেখানে আরেকটি কথা যুক্ত করছি, সেটা হলো এই যে ডুয়েল শব্দটা বলেছি, এখানে এই মাইক্রোপ্রসেসর বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে আমাদের কাছে এসেছে। ডুয়েল কোর প্রসেসর, তারপর হচ্ছে ডুয়েল কোর প্রসেসরের পরে আসছে কোয়াড প্রসেসর, তারপর হচ্ছে হেক্সা প্রসেসর, তারপর হচ্ছে ডেক্সা প্রসেসর, এরকম বেশ কিছু প্রসেসর আমাদের আছে। তো সবগুলো প্রসেসরকে আমরা ব্যবহার উপযোগী শুধুমাত্র সময়ের সাথে পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে এটারও কিছু প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, যার মাধ্যমে আমাদের কাজের গতি বেড়েছে এবং প্রসেসিং সিস্টেমটা ডেভেলপ করেছে। এখন আমরা আসবো মাইক্রোপ্রসেসর কি। এখানে দেখানোর চেষ্টা করছি মাইক্রোপ্রসেসর কি। প্রথমেই বলে নেই, এটার সংজ্ঞাটা এমন একটি বিষয় যে তুমি যদি বুঝতে পারো তাহলে সহজেই লিখতে পারবে, কিন্তু যদি তুমি সংজ্ঞাটা মুখস্থ করতে চেষ্টা করো তাহলে তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। বাংলায় বলছি, মাইক্রোপ্রসেসর হচ্ছে একটি একীভূত বর্তনী সিঙ্গেল চিপ। এটি বৃহৎ ও জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম একটি প্রসেসিং ইউনিট। এখানে কয়েকটি শব্দ আছে, বর্তনী, সিঙ্গেল, চিপ। এই চিপ শব্দটা আর বর্তনী শব্দটা একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি প্রথমে একটি ছবি দেখিয়েছিলাম, এখানে দেখো এই ছবিটা একটু আমি আবার একটু দেখাচ্ছি। এখানে কতগুলো লাইন এখানে সংযুক্ত হয়েছে এই ছোট্ট একটা যন্ত্রের সাথে। এই প্রত্যেকটাকে যদি আমি আলাদা আলাদা করে দেখি আলাদা হয়ে যাবে। আমি যদি বড় করি তাহলে প্রত্যেকটা আলাদা, কিন্তু যখন আমি ছোট করে ফেলছি এটা কিন্তু একটা যন্ত্রে আবদ্ধ হয়ে গেছে। মানে এই যে যন্ত্রটা, এই যন্ত্রের সাইটের যে অংশগুলো, ভেতরের যে অংশগুলো, এগুলোই হচ্ছে কি একটা বর্তনী। বর্তনী আর এই পুরোটাকে বলা হচ্ছে কি একটা চিপ, ইলেকট্রিক্যাল চিপ। এই চিপের সাহায্যেই এই বর্তনীর যে সংযুক্ত স্থলগুলো, এই সংযুক্ত স্থলের থেকেই প্রসেসিং ইউনিটের কাজ শুরু হয় এবং এর মাধ্যমেই কাজের ফলাফল আমরা দেখতে পাই। তো আমরা মাইক্রোপ্রসেসরের এখানে ছিলাম, আবার এখানে যাই, আবার একটু বলে দিচ্ছি। মাইক্রোপ্রসেসর হচ্ছে এমন একটি একীভূত বর্তনী বা সিঙ্গেল চিপ। এটি বৃহৎ জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম একটি প্রসেসিং ইউনিট। আচ্ছা, এবার মাইক্রোপ্রসেসরের কাজ, এটা কি কাজ করে? আমরা সাধারণত যে কোনো কাজেরই বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাই, বেশ কিছু উদ্দেশ্য লক্ষ্য দেখতে পাই বা জানি। এখন এই মাইক্রোপ্রসেসর যে কাজগুলো করে সেগুলো কি কি কাজ করে? ডাটা টাইমিং ও কন্ট্রোল সিগন্যাল প্রদান করে, মেমোরি ও ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করে, গাণিতিক ও যুক্তিমূলক কাজ সম্পন্ন করে, নির্দেশ বা ইনস্ট্রাকশন ডিকোড করে, মেমোরিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করে, ইনপুট আউটপুট অংশের সমন্বয় সাধন করে, বিভিন্ন কন্ট্রোল সিগন্যালের সাড়া প্রদান বা যেমন ইন্টারাপ্ট বা রিসেট করে। যাই হোক, এই অংশ আরেকটু আলোচনার বিষয় আছে, সেটা হলো ডেটা টাইমিং, কন্ট্রোল সিগন্যাল প্রদান করা। আমরা কম্পিউটার যখন অন করি, কম্পিউটার অন করার সঙ্গে সঙ্গে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে যে কম্পিউটার স্ক্রিনে চলে আসবে তা কিন্তু নয়।
স্ক্রিনে যদি প্রথমত দেখা যায় যে স্ক্রিনে একটা অংশ ভাসছে, এই যে ভাসছে একটা অংশ, এই অংশটুকু কিন্তু ওই প্রসেসিং ইউনিট থেকেই আগত একটি বার্তা, যা ও প্রথম যে ইউনিটটুকু সেটা হচ্ছে কি কন্ট্রোল ইউনিট, এই কন্ট্রোল ইউনিটটুকু প্রথমেই সেটা প্রসেসিং করে স্ক্রিনে পাঠাচ্ছে সিগন্যাল হিসেবে যে হ্যাঁ আমি এখন ওপেন হচ্ছি। মেমোরি বা ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করা। এখন এই মাইক্রো প্রসেসর ওইখানে বসে বসে শুধুমাত্র এই কন্ট্রোল করব, নির্দেশ প্রদান করব তা কিন্তু না, সে করবে কি ডেটা নিবে এবং ডেটা প্রদান করবে, ডেটা স্থানান্তর করবে, ডেটা সংরক্ষণ করবে। এটাকে তার কাজের মধ্যে অন্যতম কাজ হিসেবে ধরে নেওয়া যায়। গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে। এ কিন্তু যে কোনো ধরনের বড় বড় জটিল সমস্যার সমাধান করে দিতে পারে। গাণিতিক সমস্যা, লজিক্যাল সমস্যাগুলা সে অনায়াসে সমাধান করে দিতে পারে। তার মধ্যে একটা মানে স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা দেওয়া আছে, যে স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তার কারণে সে এই অংশটুকু নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ গাণিতিক যুক্তি, লজিক্যাল যুক্তিগুলো সে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এবং সেটা ব্যাখ্যা দিতে পারে। নির্দেশ প্রদান করে এবং ডিকোড করে, বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করে। কখনো কখনো আমরা কম্পিউটারে কিবোর্ড চেপে সেই নির্দেশনাগুলোকে আমরা অনুসরণ করি। আমরা এই অংশে যদি নির্দেশনাগুলোকে অনুসরণ না করি তাহলে তার কাজের সহযোগিতা হবে না। অর্থাৎ মাইক্রোপ্রসেসরকে আমরা এই নির্দেশনাবলী অনুসরণ করার মাধ্যমে সহযোগিতা করি। মেমোরিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করে। এখন সঞ্চিত যে প্রোগ্রামগুলো আছে মেমোরিতে সেগুলা নিয়ন্ত্রণ করা এবং তাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা এবং সেগুলো উপস্থাপন করা, এগুলোও কিন্তু এই মাইক্রোপ্রসেসরেরই কাজ। ইনপুট আউটপুট অংশের সমন্বয় সাধন করে। এখন ইনপুট আউটপুট ডিভাইসগুলোর সাথে যদি মাইক্রোপ্রসেসরের সম্পর্ক না থাকে তাহলে যে যার মতো করে কাজ করবে, কম্পিউটার হয়ে যাবে এলোমেলো। সেই এলোমেলো অংশটুকুকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটা সুশৃঙ্খল সমন্বয় সাধন করে এই প্রসেসিং ইউনিট আমাদেরকে কাজে সহায়তা করে। বিভিন্ন কন্ট্রোল সিগন্যালের সাড়া প্রদান করে। এখন আমরা ডাকলে সাড়া দেই, মানুষ যদি আমাকে ডাকে যে শোনো, আমি কিন্তু সাড়া দেই, তাহলে ওকে ডাকলেও ও সাড়া দেয়। কিভাবে সাড়া দেয়? সে তার বিভিন্ন ইউনিট আছে, এই ইউনিটগুলোকে সজাগ রাখে যাতে আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল পাঠাই। সিগন্যাল পাঠানোর সঙ্গে সঙ্গে সে আরেকটা সিগন্যাল আমাদেরকে পাঠায়। অর্থাৎ তাকে নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার যে সিগন্যালগুলো তাকে দিচ্ছে তার ফিডব্যাক সে তার মতো করে আবার দিচ্ছে এবং নিচ্ছে। যাই হোক, এবার আমরা আসবো মাইক্রোপ্রসেসর সংগঠন। মোট 3টি অংশ আছে এই মাইক্রোপ্রসেসরের মানে সংগঠনের। একটি অংশ হচ্ছে গাণিতিক ও যুক্তিমূলক বা গাণিতিক ও যুক্তি ইউনিট, এটাকে বলা হয় ALU। নিয়ন্ত্রণ ইউনিট, এটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট। আর এটা হচ্ছে রেজিস্টার ইউনিট যেটা। এখন এখানে গাণিতিক বা যুক্তিমূলক যে ইউনিটটুকু সেটা কিন্তু আমি অলরেডি কিছুক্ষণ আগে এখানে আলোচনা করেছি। কিভাবে এই যে ডেটা টাইমিং কন্ট্রোল সিগন্যাল মেমোরি ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে ডেটা স্থানান্তর করা, গাণিতিক যুক্তিমূলক কাজ সম্পন্ন করা, এটা কিন্তু তার অন্যতম একটি কাজ। সেটা হচ্ছে গাণিতিক ও যুক্তিমূলক ইউনিটটা। এই ইউনিটটি সকল ধরনের গাণিতিক যুক্তি এবং বিভিন্ন ধরনের গাণিতিক যুক্তিমূলক যে কাজগুলো সে সম্পাদন করে। নিয়ন্ত্রণ ইউনিট আগেই বলেছি যে এই যে মেমোরিতে ডাটা স্থানান্তরিত হয়, মেমোরিতে ডাটা প্রেরণ করা হয়, প্রদান করে এই মাইক্রোপ্রসেসর, এগুলা যদি সে নিয়ন্ত্রণ না করে তাহলে তো এটা সম্ভব না। তাহলে তার কাজ কি? এই গাণিতিক ও যুক্তি ইউনিট থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সে করে, সেটা হচ্ছে কি নিয়ন্ত্রণ করে। এইগুলা সবগুলো নিয়ন্ত্রণ করে। প্রথমেই বলেছিলাম কন্ট্রোল প্রসেসিং ইউনিটকে আমরা মাইক্রোপ্রসেসর বলি। এখন এই কন্ট্রোল প্রসেসিং ইউনিট যদি তার এই নিয়ন্ত্রণ ইউনিটটাকে সক্রিয় না রাখে, নিষ্ক্রিয় করে ফেলে, তাহলে কম্পিউটারটা স্মুথ চলবে না। আর রেজিস্টার সেট, এই রেজিস্টার সেটটা একদম সহজ, যে
ও যত কাজই করে সকল কাজকে সে লিপিবদ্ধ করে রাখে এবং সেগুলোকে সংরক্ষিত করার জন্য বিভিন্ন ফাইল করে রাখে। এবার আমরা আসি গাণিতিক ও যুক্তি ইউনিট ALU। গাণিতিক কাজ কি কি? যোগ করে, বিয়োগ করে, গুণ করে এবং ভাগ করে। যুক্তিমূলক কাজ কি কি? তুলনা করে, শর্ত যাচাই ইত্যাদি। এই যে অংশটুকু গাণিতিক কাজে করছে, যোগ করতেছে, বিয়োগ করতেছে, গুণ করতেছে, ভাগ করতেছে। যুক্তিমূলক কাজ করতেছে, তুলনা করতেছে যে এটার চাইতে এটা ভালো, এটার চাইতে এটা ভালো, অথবা এটার চাইতে এটা এরকম। যে কোনো একটা বিষয়কে সুন্দরভাবে তুলনামূলক একটা মানে বেস্ট বেটারের দিকে নিয়ে যেতে সে সক্ষম হয়। তারপর সে যাচাই করতে পারে, তথ্য যাচাই করা বা এটাকে সঠিক কিনা সেটা যাচাই করা, এগুলা তার কাজ, যুক্তিমূলক কাজ। কম্পিউটারের সমস্ত হিসাব নিকাশ ALU দ্বারা সম্পাদিত হয়। হিসাব নিকাশ বলতে যা বোঝায় সেটা হলো, আমরা জানি যে কম্পিউটারের কিছু কোড আছে, এই কোডগুলো সে নিয়ন্ত্রণের মাধ্যমে সকল হিসাব নিকাশ ওই নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো যাই হোক, এরপরে আমরা আসব নিয়ন্ত্রণ ইউনিট। নিয়ন্ত্রণ ইউনিট কোন কোন কাজগুলো সাধারণত করে থাকে? সেটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল উৎপাদন করে, নির্দেশ আনয়ন, ডিকোড ও নির্বাহ নিয়ন্ত্রণ করে। এখন কন্ট্রোল সিগন্যাল উৎপাদন কি? কন্ট্রোল সিগন্যাল, যে শুরুতে বললাম যে কম্পিউটার যখন অন হয় তখন স্ক্রিনে কিন্তু সরাসরি উইন্ডোজটা চলে আসে না, তার আগেও কিছু সিগন্যাল আসে। এই সিগন্যালগুলো কে পাঠায়? মাইক্রোপ্রসেসর পাঠায়, এবং সেখান থেকেই এই কন্ট্রোল সিগন্যাল উৎপাদন করার মাধ্যমেই এই কম্পিউটারটাকে সক্রিয়ভাবে কাজ করতে সক্ষম করে। নির্দেশ আনয়ন করে, ডিকোড করে এবং নির্বাহ নিয়ন্ত্রণ করে। এগুলোকে মানে আনয়ন করে মানে কি, আনা নেওয়ার কাজে সহায়তা করে, এবং ডিকোড করে বিভিন্ন ধরনের সংক্ষিপ্তকরণ, যেগুলা এই সংক্ষিপ্তকরণও সেই করে, এবং এগুলোকে সমস্ত কাজকে নির্বাহ করে। CPU এবং অন্যান্য অংশের মধ্যে সমন্বয় করে, এবং CPU আগেই বলেছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই ইউনিটের সাথে অন্যান্য যে সকল অংশ কাজ করে তার সাথে সমন্বয় সাধন করে, অর্থাৎ এই মাদারবোর্ডের সাথেও সম্পৃক্ত, এই র্যামের সাথেও সম্পৃক্ত, এই রমের সাথেও সম্পৃক্ত, এবং সে ডিভিডি রম বলো যা আছে সবকিছুর সাথে তার নিগুড় সম্পর্ক রয়েছে। অর্থাৎ CPU সংক্রান্ত যত কাজ আছে এই সকল কাজকেই ত্বরান্বিত করে হচ্ছে এই মাইক্রোপ্রসেসর। সঠিক সময়ে সঠিক কাজ নিশ্চিত করা। এখন একটি কাজ করার জন্য দীর্ঘক্ষণ বসে থাকতে হবে এরকম না, আমরা যে কোনো কাজকেই খুব তাড়াতাড়ি করতে পারলে, সঠিক এবং সুন্দরভাবে যদি করতে পারি তাহলে আমাদের ভালো লাগবে। এখন এই মাইক্রোপ্রসেসর সঠিক সময়ে সঠিক কাজটি সম্পন্ন করতে সক্ষম হয় এবং নিশ্চিত করে তা। এবার আসি আমরা রেজিস্টার সেট। এই রেজিস্টার সেটে কি কি রয়েছে একটু দেখি। ক্ষুদ্র মেমোরি সেল, যেখানে ডেটা সাময়িকভাবে সংরক্ষিত হয়। দ্রুত কাজের জন্য ব্যবহৃত হয়। রেজিস্টারের ধরন ইনস্ট্রাকশন রেজিস্টার, অ্যাকুমুলেটর, আর এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। আবার বলছি, রেজিস্টারের ধরন ইনস্ট্রাকশন রেজিস্টার, অ্যাকুমুলেটর, প্রোগ্রাম সেন্টার। রেজিস্টারের বিট, এইখানে কিন্তু আবার একটা প্রসঙ্গ চলে আসবে। বিট কি, তারপরে বিটের আকার কেমন, বিট কিভাবে হয়, এটা কিন্তু একটা আলোচনার অংশে চলে আসবে, সেটাও আমি চেষ্টা করব তুলে ধরার জন্য। রেজিস্টারের বিট 4, 8, 16, 32, 64 বিট। এখানে 4 এর পরে কেন 3 নয়, 3 এর পরে কেন 4 নয়, 4 এর পরে কেন 5 নয়, 5 এর পরে কেন 6 নয়, এইভাবে নয় কেন, 4 থেকে 8 কেন গেল, 8 থেকে 16 কেন গেল, এটা প্রশ্ন থাকে অনেকের। এটা এই বিটের বিষয়টা হচ্ছে প্রথমত বিট 4 বিট থেকে শুরু হয়। প্রত্যেকটা এই বিটকে আমরা এভাবে জানি ডাবল হয়ে যায়, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128, 128 থেকে 256, 256 থেকে 512, 512 থেকে 1024। এই যে অংশটুকু, এটাকে আমরা এই মেমোরির যে ধরন, মেমোরির যে ক্যাপাবিলিটি, এটাকে নির্ধারণ করে। অর্থাৎ আমরা যখন একটা মোবাইল কিনি তখন আমরা মোবাইল কেনার সময় বলি যে এটার র্যাম কত, এটা রম কত। উনি বলে দেন কি
যে র্যাম হচ্ছে 8 আর র্যাম হচ্ছে 8, রম হচ্ছে কত 512 রম হলে আমরা মোটামুটি খুশি হই, বা 1 GB হলে তারও খুশি। ঠিক আছে, কেন খুশি? কারণ এর ধারণ ক্ষমতা বেশি। তো এটা নির্ধারিত হয় এই 4, 8, 16, 32, 64 বিট এইরকম করে প্রসেসর হয়। যাই হোক, আমি ওইটা নিয়ে আরেকটা আলোচনা করব, এই বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট এগুলো নিয়ে আরেকটা আলোচনা করার চেষ্টা করব। সারসংক্ষেপে আমি রেখেছি মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের মস্তিষ্ক। এখন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার একটি কথা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরই কম্পিউটারের মস্তিষ্ক। এটি সিপিইউ হিসেবে কাজ করে। এএলইউ কন্ট্রোল ইউনিট ও রেজিস্টার সেট, এটি 3টি অংশের গঠিত হয়। আধুনিক কম্পিউটারের গতি ও দক্ষতা মাইক্রোপ্রসেসরের উপর নির্ভরশীল। এখানে কিন্তু একবারেই ক্লিয়ার কথা, সেটা হচ্ছে যে আধুনিক কম্পিউটারের গতি, দক্ষতা সবকিছু নিয়ন্ত্রিত হয় এই মাইক্রোপ্রসেসরের উপরে। এখন আমরা এখান থেকে মোটামুটি জানতে পারলাম যে মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে, কি কাজ করে, কোন কোন যুক্তিতে কাজ করে, এবং সেই কাজগুলো আমরা কিভাবে আউটপুট হিসেবে পাই, কার মাধ্যমে পাই, এই বিষয়গুলো মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের এই অংশের যে প্রশ্নগুলো তোমাদের মনে জাগ্রত হয়েছে তার উত্তর পাবে, এবং এই অংশ থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আরেকটি কথা বলে রাখছি যে এই আলোচনার শেষে তোমাদের এই অংশের সকল প্রশ্নের উত্তর, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তরগুলো এই অংশের শেষে তোমরা পাবে। তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে, এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ।